এই নিয়ত নিয়ে দেশ সেবার মহান ব্রত নিয়ে যদি আপনি কাজ করেন, ইনকাম আপনার আলটিমেটলি হবে। সকলেরই প্রিয় আমার সহযোগ পেকুয়া প্রেস ক্লাবের এই প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বর্তমান সভাপতি, সেই পেকুয়া প্রেস ক্লাব এবং পাকি পেকুয়ার কার্যালয়ে আমি আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া জানাই। দীর্ঘ পথ চলার পর, দীর্ঘ চড়াই উতরাই পেরিয়ে আমরা আজকে অন্তত একটি অবস্থানে এসেছি এবং আজকে প্রথম আমাদের এই অনুষ্ঠানটি হচ্ছে আমাদের এই প্রিয় ভাই অ্যাডভোকেট জনাব মীর মোশাররফ হোসেন টিটু, তিনি পাবলিক প্রসিকিউটর পিপি নির্বাচিত হয়েছেন। সেই উপলক্ষে আমরা আজকে মিলিত হয়েছি। তো আপনারা উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। এতক্ষণ সাংবাদিক বন্ধুদের বস্তুনিষ্ঠ বক্তব্য আমি শুনেছি। আমি আমার একটা শুরু থেকে আশা ছিল, আমার সম্বন্ধে অনেকেই অনেক কিছু বলেছেন, আমি একটু আমার সম্বন্ধে বলতে চাই। আমার সম্বন্ধে বলতে চাই এই কারণে যে পেকুয়ার সাংবাদিকতাটাকে লালন পালন করার জন্য, পেকুয়ার সাংবাদিকতাটাকে সমৃদ্ধ করার জন্য আমার যে প্রচেষ্টা ছিল, আমার যে আন্তরিকতা ছিল, আমার যে ইচ্ছা ছিল, সেটি আমি অনেকাংশে সফল হয়েছি, অনেকাংশে ব্যর্থ হয়েছি। সেই কাহিনী যদি আপনাদেরকে একটু শোনাই, সেটি হচ্ছে 2002 সালে পেকুয়া উপজেলা প্রতিষ্ঠা হয়। আমরা তখন ছাত্র অবস্থায় ছিলাম। টিটু ভাই তখন ছিলেন একজন প্রথম শ্রেণীর ঠিকাদার। উনি কক্সবাজার জেলার মধ্যে বিভিন্ন স্থানে ঠিকাদারি করতেন এবং কক্সবাজার জেলার মধ্যে তিনি ছিলেন প্রথম শ্রেণীর ঠিকাদার। আমার সাথে ওনার পরিচয় হয় পেকুয়া উপজেলা নির্বাহী অফিসারের একটা কার্যালয়ে একটা মিটিংয়ে আমার সাথে ওনার পরিচয় হয় প্রথম। তখন থেকেই আমাদের দীর্ঘ পথ চলা। আমরা 2003 সালে পেকুয়া প্রেস ক্লাব প্রতিষ্ঠা করলাম। পেকুয়া প্রেস ক্লাব প্রতিষ্ঠা করার পরে পথ চলতে 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 আমরা একটা ক্যাটাগরি নির্ধারণ করেছিলাম। আমার মনে হয় সম্ভবত বাংলাদেশের কোনো প্রেস ক্লাবে এই ক্যাটাগরিটা ছিল না। সেটা হচ্ছে আমাদের প্রেস ক্লাবে যারা সদস্য হতে চায় তাদেরকে ন্যূনতম গ্রাজুয়েশন হতে হবে। বর্তমান সাংবাদিকতায় ঢাকার বড় বড় মিডিয়া হাউসগুলো এখন বর্তমানে যে রীতিটা চালু করছে, আমরা সেটা 2003 সালে চালু করেছিলাম। বলেছিলাম যে পেকুয়া প্রেস ক্লাবে যারা সদস্য হবে তাদেরকে অবশ্যই গ্রাজুয়েশন থাকতে হবে, পাশাপাশি তাদেরকে অন্য ইনকামের একটা বিষয় থাকতে হবে, অন্য ইনকামের একটা সোর্স থাকতে হবে। আমরা সেই হিসাবে এই সদস্য সংগ্রহ করেছিলাম এবং আমাদের সেভাবেই সদস্য ছিল। আমার ইচ্ছা ছিল যে, আমার অভিজ্ঞতা ছিল যে মফস্বল পর্যায়ে কেউ সাংবাদিকতা করে নিজের সংসার, নিজের পরিবার, নিজের সমাজে চলা খুব দুষ্কর হয়ে যায় যদি পত্রিকা বেতন না দেয়। বাস্তব হলেও সত্য, আপনারা সবাই জানেন যে কক্সবাজারের লোকাল পত্রিকাগুলো কোনো সাংবাদিককে 1 টাকাও বেতন দেয় না। চট্টগ্রামের মধ্যে একটা পত্রিকা বেতন দেয়, ঢাকার মধ্যে কয়েকটা পত্রিকা হাতে গোনা বেতন দেয়। এই সে যে বেতন দেয়, তাও সেই বেতন দিয়ে একজন সাংবাদিকের পরিবার চলা কোনোভাবেই সম্ভব নয়। অনেকেই আমাদের সমাজের অনেকেই সাংবাদিকদেরকে দোষ দিয়ে থাকেন, সাংবাদিকদের বিভিন্ন কথাবার্তা বলে থাকেন। আমি সেটার বিরোধিতা করি। কারণ হচ্ছে সেটা সাংবাদিকের দোষ নয়, সেটা মিডিয়া হাউসগুলোর দোষ। যে মিডিয়া হাউসগুলো কোটি কোটি টাকার বিজ্ঞাপন দেয়, তারা কোনো সাংবাদিকদেরকে, মফস্বল পর্যায়ের কোনো সাংবাদিকদেরকে তারা মূল্যায়ন করতে চায় না। আমরা সবসময় দাবি করে আসছি, আমরা এখনো দাবি করছি যে মফস্বল পর্যায়ের যারা সাংবাদিকতা করে তাদেরকে অবশ্যই বেতন দিতে হবে, অবশ্যই মূল্যায়ন করতে হবে। অন্যথায় সাংবাদিকতার মধ্যে যে দুর্দশা, সাংবাদিকতার মধ্যে যে অরাজকতা, সেই অরাজকতা কখনোই যাবে না।
এটা হলো একটা পার্ট। আরেকটা হচ্ছে আমরা পেকুয়া প্রেস ক্লাব প্রতিষ্ঠা করার পরে হাঁটি হাঁটি পা পা করতে আমরা যখন সাংবাদিকতা করছিলাম খুব সুন্দরভাবে আমরা ছিলাম। আপনারা জানেন, ইতিহাস হয়তো পড়েছেন বা দেখেছেন অথবা শুনেছেন, পেকুয়া প্রেস ক্লাবের এই ভবনটি ছিল একটি জরাজীর্ণ ভবন। আমাদের পেকুয়া উপজেলা বিএনপির এই সভাপতি জনাব বাহাদুর শাহ, উনি আমাদেরকে প্রথমে এখানে বসতে দিয়েছিলেন, আমি ওনার কাছে কৃতজ্ঞতা জানাই। পরবর্তীতে আমাদের পেকুয়া উপজেলার এই প্রতিষ্ঠাতা, আপনার আমার প্রাণ প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমেদ আমাদেরকে আমাদের সাংবাদিকতাটা, পেকুয়ার সাংবাদিকতাটা যাতে সুন্দর সুচারুরূপে পরিচালিত হয় সেজন্য তিনি আমাদের পৃষ্ঠপোষকতা গ্রহণ করেন এবং আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিয়ে থাকেন। যে দিক নির্দেশনায় আজকে আমরা এই অবস্থানে আছি। আমরা মাঝখানে আমার তিক্ত অভিজ্ঞতার কথাও একটু বলি। আমরা 2007 সালে পত্রিকাটি, 2006 সালে আমরা পত্রিকাটি প্রথম প্রকাশনা শুরু করি। প্রকাশনা বলতে আমরা এটার রেজিস্ট্রেশন নিই। পেকুয়ার একটি মাত্র পত্রিকা পাক্ষিক পেকুয়া। পাক্ষিক পেকুয়াটি আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আজকের এই দিনে। আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমেদ, তিনি যখন মন্ত্রী ছিলেন, মন্ত্রী থাকাকালীন ওনার মন্ত্রিত্বের শেষ অফিসের প্রথম তদবির ছিল আমার এই পাক্ষিক পেকুয়া রেজিস্ট্রেশনের বিষয়ে। উনি তথ্য মন্ত্রণালয়ে ফোন করলেন, সাথে সাথে আলহামদুলিল্লাহ আমাদের পাক্ষিক পেকুয়া রেজিস্ট্রেশন হয়ে যায়। পরবর্তীতে পুলিশ ভেরিফিকেশন হয় এবং সবগুলো 111-এর সময় আমরা অনেক দুঃসাধ্য কষ্টের সময়ে আমাদের এই পত্রিকাটিকে আমরা অনেক কষ্ট করে আমরা পত্রিকাটি বের করেছি। আপনারা জানেন, অনেকের হয়তো মনে আছে, টিটু ভাই এবং আব্দুল আনসারী, মাহমুদুল করিম ভাই, রুহুল আমিন ভাই, আমার রফিক ভাই, কফিল ভাই, ওনারা যে আমাদেরকে শ্রম দিয়েছেন। আমরা সারা রাত বিদ্যুৎ থাকতো না, আমরা জেনারেটর ছেড়ে আমরা পত্রিকা বের করে সকালবেলা আনসারী সাহেবকে আমরা চট্টগ্রাম পাঠিয়ে দিতাম। সেখানে রুহুল আমিন আমাদেরকে পত্রিকাটা ছাপিয়ে আবার দেশে পাঠিয়ে দিত। এটা একটা আমরা এনজয় করতাম। এই সাংবাদিকতাটাকে, পত্রিকা বের করাটাকে আমরা এনজয় করতাম। আমরা সেটাকে কোনোদিন ব্যবসা হিসাব করি নাই। আমার থিওরি ছিল, আমরা যে থিওরিতে আমরা সদস্য সংগ্রহ করেছিলাম, পাক্ষিক পেকুয়া বের করেছিলাম, সেখানে ব্যবসার কোনো সুযোগ ছিল না। আমরা সবাই অন্য পেশায় ছিলাম, অন্য পেশায় থেকে আমরা এই পত্রিকা, এই সাংবাদিকতা আমরা করেছি। সে কারণে হয়তো লোকজন আমাদেরকে যে দুর্নামের, বর্তমান সাংবাদিকতাটাকে যে দুর্নামের আবরণে আবৃত করতে চায়, আমাদেরকে সেই আবরণে আবৃত করা যায়নি। তো আমি সেজন্য দাবি জানাবো যে মিডিয়া হাউসগুলোকে অবশ্যই সাংবাদিকদেরকে প্রকৃতভাবে মূল্যায়ন করতে হবে, তাদেরকে বেতন দিতে হবে, অন্যথায় সাংবাদিকতার এই অরাজকতা কখনো যাবে না। এ পর্যায়ে আমি আরেকটু স্মৃতিচারণ করতে চাই। যখন আমরা পত্রিকাটা বের করতে শুরু করি, তখন আমাদেরই কিছু ভাই, আমাদেরই কিছু বন্ধু, সাংবাদিক বন্ধু আমাদের বিরুদ্ধে উঠে পড়ে লাগলেন, আমাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অভিযোগ শুরু করলেন। তৎকালীন ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগের ছত্রছায়ায় তারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ করলেন এবং বিভিন্ন জায়গায় আমাদেরকে কোণঠাসা করা শুরু করলেন। আমাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা দেওয়া শুরু করলেন, আমাদের উপর হামলা শুরু করলেন। আমাদের এই প্রেস ক্লাব দখল করার জন্য তারা শত চেষ্টা করেছেন, কিন্তু আল্লাহর অশেষ রহমত, আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমেদের পরামর্শ এবং আপনাদের সকলের সহযোগিতায় সেই চেষ্টায় তারা সব সময় ব্যর্থ হয়েছে। আমাদের প্রেস ক্লাব দখল করতে চেয়েছে, আমাদের প্রেস ক্লাবে ডাকাতি করেছে। সর্বশেষ আমাদের এই প্রেস ক্লাবটি দখল করার জন্য পেকুয়ার চিহ্নিত ভূমিদস্যুরা আমাদেরকে দিনে দুপুরে হুমকি দিয়ে আমাদেরকে প্রেস ক্লাব থেকে বের করে দিয়েছিল। সর্বশেষ প্রেস ক্লাবে আগুন দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিয়েছিল। এই প্রেস ক্লাব দখল করে নিয়ে তারা পার্শ্ববর্তী যে সমস্ত জায়গা জমি দখল বেদখল হয়েছে সেভাবে তারা দখল করতে চেয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে আমরা সেই কাজে সফল হতে দিই নাই। আমাদের প্রেস ক্লাব আমরা দখলে রেখেছি এবং এই পর্যন্ত আমরা আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে চোখ তুলে থাকিয়েছেন, আমরা এই পর্যন্ত এসেছি। কিন্তু আমাদের স্মৃতি, আমাদের সে যে দুঃসহ স্মৃতি, সেই স্মৃতিগুলো আসলে ভোলার মতো নয়। আমরা মাঝখানে যেই দুঃসহ সময় অতিক্রান্ত করেছি,
সেই স্মৃতি, গত 16 বছরের স্মৃতি। 16 বছর ধরে আমরা এই পত্রিকাটা নিয়ে যে যন্ত্রণা পেয়েছি, এই প্রেস ক্লাবটাকে নিয়ে যে যন্ত্রণা পেয়েছি, মামলা মুকদ্দমা, জেল, জুলুম, হুলিয়া আমাদের বিরুদ্ধে যেভাবে চাপিয়ে দেওয়া হয়েছিল, আমরা আমাদের ভাইদের শুভ বুদ্ধির উদয় হোক সেই কামনা করি। আমাদের উপর যারা নির্যাতন অত্যাচার চালিয়েছিলেন, আমরা তাদের হেদায়েত কামনা করি। আমরা তাদের কাছ থেকে কোনো প্রতিশোধ নিতে চাই না, আমরা প্রতিশোধ পরায়ণ মানুষ নই। আমরা চাই নিজের যোগ্যতা এবং নিজের চেষ্টা এবং নিজের সর্বোচ্চ দিয়ে পেকুয়াবাসীর জন্য আমরা কিছু করতে চাই। আমি আমার সাংবাদিকতা জীবনের শুরুতে আমার এক সাংবাদিক গুরু আমাকে পরামর্শ দিয়েছিলেন, আমি কিছু পেকুয়ার দোষ ত্রুটি নিয়ে, পেকুয়ার বিভিন্ন অনিয়ম নিয়ে আমি একবার নিউজ করেছিলাম। নিউজ করার পরে বিশেষ করে গরু চুরির বিষয়ে তখন বেশি নিউজ হতো। তখন আমার এক গুরু আমাকে বললেন যে তুমি যদি উপরের দিকে থুতু ছিটাও সেটা তোমার গায়ে পড়বে। পেকুয়াকে যদি তুমি সুন্দর রাখতে চাও তাহলে পেকুয়ার পজিটিভ নিউজগুলো তুমি তুলে ধরো। পেকুয়ার অনেক উন্নয়নধর্মী নিউজ আছে, সেগুলো তুমি তুলে ধরো। কারণ তোমার পেকুয়ার চিত্রটা বাইরে যাচ্ছে তোমার মাধ্যমে, তোমার লেখনের মাধ্যমে। তুমি যদি সেখানে শুধুমাত্র নেগেটিভ নিউজগুলো করতে থাকো তাহলে পেকুয়ার ভাবমূর্তি পূর্ণ হবে। আমার কথাটা মনে ধরেছিল, আমি তখন থেকে নেগেটিভ নিউজ সেই সাবজেক্টটাই আমি বাদ দিয়েছি। তবে দুর্নীতিবাজ, লুটতরাজ, দখলবাজ তাদের বিরুদ্ধে আমরা সব সময় ছিলাম এবং আছি, ভবিষ্যতেও থাকবো। পরবর্তীতে আমরা এইভাবে পজিটিভ নিউজগুলো আমরা করে পজিটিভ ধারায় সাংবাদিকতাটাকে আমরা নিয়ে আসার চেষ্টা করলাম। আমার সর্বোচ্চ সহযোগী ছিল টিটু ভাই, অ্যাডভোকেট মীর মোশাররফ হোসেন টিটু ভাই, আনসারী সাহেব, করিম ভাই, রুহুল আমিন। আমার সব সময় তারা আমাকে সহযোগিতা করেছেন। তো আমি আর বক্তব্য বাড়াবো না, দীর্ঘ সময় হয়ে গেছে। আসলে আমার দীর্ঘদিনের একটা আশা ছিল যে আমরা সবাই এখানে বক্তব্য রাখবো। এক সময় প্রেস ক্লাবে সেই কালচার ছিল, এই প্রেস ক্লাবে সকল পেকুয়ার, সকল এনজিও কর্মীরা, সকল যারা চাকরি করতে আসতেন বাইরে থেকে, তাদের প্রতি বৃহস্পতিবার এখানে একটা বক্তব্যের আয়োজন হতো, আড্ডার আয়োজন হতো। আমি আশা করছি আপনারা সেই উদ্যোগে সহযোগী হবেন। আমরা ইনশাআল্লাহ প্রতি বৃহস্পতিবার হোক, সপ্তাহে একবার হোক, মাসে একবার হোক, আমরা এই বক্তব্যের আয়োজন করব, এই আড্ডার আয়োজন করব। সবাই এখানে মন খুলে কথা বলবো এবং আমরা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করব। তো আজকে যেই জন্য আমাদের এই আয়োজন, আমরা মাঝখানে অনেক কষ্ট পেয়েছি, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সহায় হয়েছেন এবং ভবিষ্যতেও আল্লাহর কাছে কামনা করব তিনি আমাদের সহায় হবেন, যাতে পেকুয়াকে সুন্দর পেকুয়া হিসেবে, বিশেষ করে আমার সাংবাদিকতার মাধ্যমে, আমার লেখনের মাধ্যমে আমরা পেকুয়াকে একটা সুন্দর পেকুয়া হিসেবে যাতে উপহার দিতে পারি, সেই প্রত্যাশা রাখছি এবং সেই দোয়া কামনা করছি। আমি আমার সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব, আপনারা নেগেটিভ মন মানসিকতা পরিবর্তন করুন, পজিটিভ মন মানসিকতায় পেকুয়াকে তুলে ধরার চেষ্টা করুন। আপনারা পেকুয়ার উন্নয়নধর্মী সংবাদগুলো করুন। পেকুয়ার যেখানে অন্যায় দুর্নীতি আছে, অনিয়ম আছে, পেকুয়ার যেখানে উন্নয়ন বঞ্চিত আছে, সেই নিউজগুলো তুলে ধরুন। আপনার লেখনির মাধ্যমে হয়তো একটি সড়ক উন্নয়ন হবে, আপনার লেখনির মাধ্যমে হয়তো একটা ব্রিজ উন্নয়ন হবে, আপনার লেখনির মাধ্যমে হয়তো একটা বিদ্যালয়ের দুর্নীতি যেগুলো আছে সেগুলো নিরসন হবে, আপনার লেখনির মাধ্যমে প্রশাসন হয়তো সোজা থাকবে। সেই ফলশ্রুতিটা, সেই ফলটা, সেই সদগায়ে জারিয়াটা কিন্তু আপনিই পাবেন, সেই সদগায়ে জারিয়াটা অবশ্যই আপনি পাবেন। তো সুতরাং আমি আমার আজকের যে মূল উদ্দেশ্য, আমি সেই উদ্দেশ্য থেকে অনেকটা বিচ্যুতি হয়ে গেছি। আমার আজকে আমরা যাকে সংবর্ধনা দিতে যাচ্ছি, প্রিয় ভাই জনাব অ্যাডভোকেট মীর মোশাররফ হোসেন টিটু, তার সম্বন্ধে আমার দুই একটি কথা বলা অবশ্যই দরকার। টিটু ভাই আমাদের দুঃসময়ের বন্ধু। টিটু ভাই একসময় কক্সবাজার জেলার সিনিয়র ঠিকাদার ছিলেন। রাজনৈতিক রোষানলের কারণে তার ঠিকাদারি ব্যবসা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে উনি সাংবাদিকতায় মনোনিবেশ করেন, পেকুয়া প্রেস ক্লাবে এবং পাখি পেকুয়ায় নিয়মিত সময় দিতেন।
পরবর্তীতে উনি চিন্তা করলেন আমাদের থিওরি অনুযায়ী ওনার একটা আলাদা পেশা থাকা দরকার, যেহেতু ঠিকাদারি ব্যবসাটা রাজনৈতিক রোশনালের কারণে বন্ধ হয়ে গেছে। উনি এখান থেকে গিয়েই উনি উজানটিয়া থেকে পেকুয়া আসতেন, পেকুয়া প্রেস ক্লাবে বসে এখান থেকে উনি চট্টগ্রামে গিয়ে চট্টগ্রামের ল কলেজে উনি ভর্তি হলেন এবং ওখানে ক্লাস করতেন। ক্লাস করে উনি অ্যাডভোকেট হলেন। উনি যেদিন অ্যাডভোকেট হলেন সেদিন আমাকে খুশিতে মিষ্টি খাওয়ালেন। অ্যাডভোকেট হওয়ার পরে ওনাকে বললাম, ভাই আপনি সুন্দরভাবে আপনার পেশা চালিয়ে যান, ইনশাল্লাহ আমরা আপনার সাথে থাকবো। আলহামদুলিল্লাহ দেখতে দেখতে ওনার কয় বছর হলো টিটু ভাই? 14 বছর ওনার এই আইন পেশার সময় গেল। তো মাঝখানে আমাদের 2018 সালে আমরা যখন জেলে গেলাম, বন্ধুত্বের যে কি বন্ধন, ভালোবাসার যে কি বন্ধন, আমি নিজে যখন জেলে গেলাম, টিটু ভাই তখন বাইরে পাগলের মতো ঘোরাঘুরি করছিলেন, পাগলের মতো। উনি যতক্ষণ পর্যন্ত আমাকে বের করতে পারে নাই, আমার 4-5টি মামলা উনি জামিন নিয়ে যতক্ষণ পর্যন্ত আমাকে বের করতে পারে নাই, উনি একদিনের জন্য উনি ঘুমায় নাই। উনি জেলখানায় আমাকে দেখতে গিয়েছিলেন, ওনার চোখ লাল, উনি কাশতেছিলেন শুধু। আমি বললাম, ভাই আপনার শরীরের এই অবস্থা কেন? উনি বললেন, ভাই আপনি জেলে ঢোকার পর থেকে আমি আর ঘুমাতে পারি নাই। এটাই হচ্ছে ভালোবাসা, এটাই হচ্ছে আমাদের পত্রিকার বন্ধন, এটাই হচ্ছে আমাদের সাংবাদিকতার বন্ধন। উনি প্রেস ক্লাবে ছিলেন বলেই, উনি পাখি পেকুয়ায় ছিলেন বলেই আমাদের সেই বন্ধনটা তৈরি হয়েছে। আমাকে বের করে উনি মন্ত্রী মহোদয়কে ফোন করে এবং পেকুয়ায় আমাকে এনে দিয়ে আমার পরিবারের কাছে হস্তান্তর করেই তিনি ক্ষান্ত হয়েছিলেন, তিনি তারপর দিন ঘুমিয়েছিলেন। এটাই হচ্ছে আমাদের বন্ধুত্ব। সুতরাং এই বন্ধুত্বটাকে ধরে রাখতে হবে, এই ভালোবাসাকে ধরে রাখতে হবে। আমি মনে করি পাক্ষিক পেকুয়ার মাধ্যমে আমরা যেমন পেকুয়াকে সমৃদ্ধ করতে পারবো, আলহামদুলিল্লাহ টিটু ভাই যে পদে পদান্বিত হয়েছেন, যে পদে উনি আসীন হয়েছেন, আমাদের সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের পদান্নতায় এবং ওনার অনুগ্রহে উনি পাবলিক প্রসিকিউটর নির্বাচিত হয়েছেন। আমি মনে করি একজন যোগ্য ব্যক্তিকে, আমাদের মাহমুদুল করিম ভাই বলেছেন, একজন যোগ্য ব্যক্তিকে পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ করা হয়েছে। কেননা ওনার দীর্ঘ আইন পেশায় উনি জড়িত আছেন, উনি অনেক অভিজ্ঞ। তার চেয়ে বরং আমি নিজের কথা বললাম, আপনি পেকুয়া চকরিয়ার রাজনৈতিক নেতৃবৃন্দ, মাতামুহুরী পৌরসভার রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আপনি জিজ্ঞেস করবেন টিটু ভাই আইন পেশায় কিভাবে ওনাদেরকে সহযোগিতা করে থাকেন। তার প্রত্যক্ষ সাক্ষী হলাম আমি, কেননা আমি নিজে উপকৃত হয়েছি এবং ওনার নেতা, ওনার প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমেদের নির্দেশে পেকুয়া চকরিয়া মাতামুহুরী পৌরসভায় যত রাজনৈতিক মামলা হয়েছে সবগুলো মামলায় অ্যাডভোকেট শামীমারা স্বপ্না সহ টিটু ভাই সার্বক্ষণিক সহযোগিতা দিয়ে আমাদেরকে জামিন করে নিয়ে এসেছেন। সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে উনি জামিন করে নিয়ে এসেছেন। সুতরাং উনি একজন জাতীয়তাবাদী বান্ধব আইনজীবী, আমাদের প্রিয় ভাই। আমি মনে করি ওনার কাছে যে আমানত দেয়া হয়েছে, আমরা আজকে সংবর্ধনা দেয়া, ওনাকে সম্মানিত করার উদ্দেশ্য হচ্ছে এটাই, ওনাকে আমরা যাতে বলতে পারি যে ভাই আল্লাহ আপনাকে যেই নিয়ামত দিয়েছেন, আল্লাহ আপনাকে যেই নিয়ামতটি আপনাকে দিয়েছেন, আমানতটি আপনাকে দিয়েছেন, আপনি এটার মাধ্যমে পুরো কক্সবাজার জেলার মধ্যে জেলাবাসীকে উপকার করার সুযোগ রয়েছে। সুতরাং আপনি এই আমানত রক্ষা করে পুরো জেলাবাসীকে সুন্দরভাবে দেবেন, সুন্দরভাবে সহযোগিতা, আইনি সহযোগিতা দেবেন। এতে করে আমরাও সম্মানিত হব, আমরাও প্রেস ক্লাব এবং পাক্ষিক পেকুয়া, পুরো পেকুয়া উপজেলাবাসী আপনার জন্য যাতে আমরা সম্মানিত হই, সেই শুভকামনা রেখে আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠানের যারা আয়োজন করেছেন, বিশেষ করে সুমন থেকে শুরু করে বাহার থেকে শুরু করে যে সবাইকে আমি কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।